আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ২। আমার ছেলেটা এবার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আপা। এই তো সামনের মাসেই কানাডা যাবে। আপনার মেয়েটাকে আমার বেশ মনে ধরেছে বুঝলেন। আমার ছেলেরও বেশ পছন্দ হয়েছে। দুইজনকে মানাত ও খুব সুন্দর। ঠিক এইটুকু শোনার পরেই স্বাক্ষর পা থেমে গেল। মুহূর্তের মধ্যে ঘাড় ফিরে ওদিক ফিরে চেয়ে ভ্রু উচাল। ঠিক তখনই আবারও স্বাক্ষর কানে ভেসে এল। তাই নাকি আন্টি? আমার অনেক দিনের শখ কানাডা যাওয়ার। আপনার ছেলে কি নিয়ে যাবে আমাকে? দিতির মা মুহূর্তেই দিতিকে চোখ রাঙিয়ে কনুইয়ে চিমটি কাটল। মেয়েটা সত্যিই একটা বিচ্ছু। অন্যদিকে স্বাক্ষর ভ্রু জোড়া এইটুকু শুনে আরও কুঁচকে এল। বাহ! কয়েক বছর যাবৎ একটা ছেলের সামনে পিছনে ঘুরঘুর করে ছেলেটাকে ড্যাব ড্যাব করে দেখতে দেখতেই কুবুল বলে বিয়ে করল। আর এখন কিনা অন্য কারোর সাথে কানাডা যাওয়ার প্ল্যান করছে। দারুণ ব্যাপার। সাক্ষ্য ওভাবেই দাঁড়াল। মুখচোখ টানটান করে গম্ভীর একটা ভাব এনে ভ্রু উঁচু করে রাখতেই ভদ্রমহিলা হেসে বললেন, নিবে না কেন মা? অবশ্যই নিবে। দেখো বিয়ের পর ওখানেই স্যাটেল হয়ে যাবে তোমাকে নিয়ে। দিতি ফের আবারও কিছু বলতে নিচ্ছিল। দিতির মা তখনই ফের চোখ রাঙাল। কনুই ধরে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে ভদ্রমহিলাকে হেসে হেসে বলল, আরে হাপা, আমার মেয়ের জন্য একটা লাল টুকটুকে বর অলরেডি ঠিক করে নিয়েছি যে। নয়তো অবশ্যই ভাবতাম আপনার প্রস্তাবটা। কিন্তু এখন যে আর ভাববার সুযোগ নেই। এক রাজপুত্র এসে নিজের করে নিয়েছে আমার রাজকন্যাকে। এইটুকু বলতে বলতেই দিতির মা হাসলেন। অপরদিকে ভদ্রমহিলা আশাহত হয়ে চাইতেই পাশে এসে দাঁড়াল ভদ্রমহিলার ছেলেও। মাকে কোনো এক দরকারেই ডাকতে এল বোধহয় ছেলেটা। অথচ এসেই মায়ের হতাশ মুখ দেখে ভ্রু কুচকাল। ভদ্রমহিলা এবারে বড্ড হতাশ স্বরে বলল, দেখুন এই হলো আমার রাজপুত্রটা। আপনার রাজকন্যার সাথে দারুণ মানাত। আমি দূর থেকে দাঁড়িয়ে এতক্ষণ আপনার মেয়েকে দেখে এসব ভাবছিলাম। কিন্তু আপনি তো বললেন হবে না। দিতি শুনো। এবার সান্ত্বনা দিতেই বলল, থাক আন্টি, মন খারাপ করবেন না। আপনার রাজপুত্র ঠিক একটা রাজকন্যা পেয়ে যাবে। ছেলেটা শুধু বিস্ময় নিয়ে চাইছিল। চোখজোড়া গোল গোল করে যখন দিতির কথা শুনছিল ঠিক তখনই দিতি ছেলেটার বিস্ময় দেখে বলল, হাই আন্টির রাজপুত্র। একটু খানিক দূরে দাঁড়ানো স্বাক্ষর এবার ভ্রু আরও উঁচু হল। খুব সূক্ষ্ম নজরে দিতির হাই বলাটা খেয়াল করেই শরীর মন সব কেমন যেন রাগে শিরশর করল। অথচ বাইরের রূপটা শান্ত স্থির। সাক্ষ্য দাঁড়াল না আর। স্বাভাবিক ভঙ্গিতেই পা বাড়াল। মুখভঙ্গিও রাখল অত্যন্ত স্বাভাবিক। যেন কিচ্ছু হয়নি। অথচ সাক্ষ্য জানে আসলর কি হচ্ছে। বিয়েবাড়ির রমরমা খাওয়া দাওয়ার পর্বে সাক্ষ্য আর দিতি বসল পাশাপাশি। সাথে সাক্ষর ছোট ভাই সাম্য এবং কথা। দিতি খাওয়ার মধ্যেই কয়েকবার আর চোখে তাকিয়ে সাক্ষ্যকে পরখ করল। অথচ সাক্ষ্য একবারও তাকাল না। পাশে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও একটাবার ফিরে দেখছে না স্ত্রীর দিকে। এহেন দুঃখে দিতির চোখ বুঝে বসে থাকতে মন চাচ্ছে। কেন তাকাবে না? দিতি সুন্দর নয়? নাকি শাড়িতে দিতিকে সুন্দর লাগছে না? কোনটা? দিতি মনে মনে এই রাগক্ষোভ আর হতাশা নিয়েই বিড়বিড় করল। একটা মানুষ কেমন নির্দয় হলে এমন হয়? আমার দিকে তাকাচ্ছে না। আমার দিকে কখনো শুধু তাকাক, আমি চোখ গ্লু দিয়ে আটকে দিব একদম। দিতি এইটুকু মনে মনে বলতেই সাম্য পাশ থেকে বলল, দিতির জন্য একটা বিয়ের প্রস্তাব পেয়েছি ভাইয়া। তুমি রাজি থাকলে দিয়ে দেই বিয়ে বলো। আরও একটা দাওয়াত খেতে পারব। কি বলো তুমি? সাক্ষ্য তাকাল। কপাল শিথিল করে উত্তর করল, কি বলবো? পাত্র একদম ভালো। ইঞ্জিনিয়ার। সামনেই কানাডা যাবে। দিতি ভ্রু কুচকাল শুধু। ঘাড় বাঁকিয়ে উৎসুক হয়ে দেখছিল কি বলে সাক্ষ্য। অথচ সাক্ষ্য কেবল ভ্রু নাচিয়ে এইটুকুই বলল, তো? কথা হাসল নিঃশব্দে। সাম্যর মুখটা একটু হলেও কালো হয়েছে দেখে বলল, সাম্য তুই এমন ছোট বাচ্চাদের মতো কথা বলিস কেন? ভাইয়ার বিয়ে করা বুকেই নাকি ভাইয়ার সামনে বিয়ে দিয়ে দিবে? সাহস কত! সাম্য নাক ফুলিয়ে তাকাল। ফুঁসে উঠল যেন। কথাকে দুচোখে সহ্য করতে না পারা সাম্য মুহূর্তেই বলল, তুই চুপ কর কথা। খেয়ে খেয়ে হাতি হচ্ছিস, হাতি হ। আমার কথায় নাক গলাতে বলেছি তোকে? কথা এই পর্যায়ে চুপ হল।
মেয়েটা লক্ষ্মী স্বভাবই, শান্ত। আর স্বাস্থ্যের দিক দিয়ে গুলুমুলু। সহজ ভাষায় মোটা। আর এই মোটা অর্থাৎ স্বাস্থ্যটুকুর কারণেই মেয়েটা কত কথা শুনছে চারপাশে। কত মজা, কত উপহাস। কথা সত্যিই চুপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে এল এক মুহূর্তেই যেন। যা স্পষ্টই মেয়েটকোর চোখ মুখে ফুটে এল। সাক্ষ্য এই কারণেই সামনকে শাসাল। চোখমুখ কুচকে শুধাল। এসব কি কথা সামন? বলেছি না ওকে এভাবে বলবি না তুই? এর পরের মুহূর্তে সাম্য চুপ হল, কথাও চুপ হল। শুধু সাক্ষর শান্তি লাগল না। দিতি ঠিক তার পাশেই বসা। আরামেই বসে বসে খাচ্ছে। অথচ ভাবখানা এমন কিচ্ছু হয়নি। সাক্ষ্য ছোটশ্বাস ফেলর পাশের টেবিলে তাকাতেই দেখা গেল ওখানে বেশ কয়জন ছেলে বসেছে। খাবার খাওয়ার সাথে চোখের নজর বারবার এদিকেই ঘুরপাক খাচ্ছে। স্বাক্ষর বুঝতে কষ্ট হল না। শীতল এক রাগ সমস্ত শরীরে বইতেই সাক্ষ্য খাওয়া থামিয়ে ওদিক পানে তাকিয়ে থাকল। ছেলেগুলো তাকানোর সাহস করল না বোধহয় আর তার তাকানো দেখেই। সাক্ষ্য অবশ্য এতে তৃপ্তি পেল না। আরাম করে বসে অপেক্ষা করল দিতির খাওয়া শেষ হওয়ার। অতঃপর খাওয়া শেষ হতেই শান্তশিষ্ট অথচ চতুর সাক্ষ্য তরকারির ঝোলটুকু ইচ্ছে করেই ফেল দিতির শাড়িতে। দিতি তড়িৎগতিতেই ছিটকে যাওয়ার চেষ্টা করল যেন ফোসফাস করে বলল। কি করলেন এটা? আমার শাড়িটা। সাক্ষ্য কিছুই করেনি এমন এক ভঙ্গিতে তাকাল। অত্যন্ত হিম শীতল গলায় জানাল। কি করেছি? তরকারিটা আমার শাড়িতেই ফেলেছেন। জেনে বুঝে ইচ্ছে করেই। তো ধুয়ে নিন। ঠিক এইটুকু বলেই অপরিচিত এক পুরুষের মতো সাক্ষ্য পা বাড়াল। ফিরেও চাইল না দিতির দিকে। অথচ দিতি দাঁড়িয়ে স্বাক্ষর চলে যাওয়াটাই দেখছিল। কি নিষ্ঠুর! বুকে সমস্যায় ফেলে কিভাবে একা একা চলে যাচ্ছে। দিতি মনে মনে রাগী ফুসল। ১০১টা কথা শুনিয়ে অবশেষে গেল শাড়িতে ঝোল পড়া অংশটুকুই পরিষ্কার করতে। অথচ হল না। ওয়াশরুমে গিয়েই শাড়িটা পরিষ্কার করে চলে আসবে ভাবতেই ভাবতেই যখন পা বাড়াচ্ছিল ঠিক তখনই কানে বাজল। কানাডা যাওয়ার খুব শখ না মিসেস সাক্ষ্য এহসান? পাঠিয়ে দেই আপনাকে কি বলুন? দিতির পা জোড়া তখনই থামল। পিছু ফিরে তাকাতেই বুঝল সাক্ষ্য পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি দেখে বুঝার উপায় নেই যে রেগে আছে নাকি অন্য কিছু। দিতি শুধু দেখল। উত্তর করার আগেই সাক্ষ্যে ফের ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল। কি হল? যাবেন না কানাডায়? দিতি মুখ কুচকাল। উত্তর দিল। যাব না কেন? অবশ্যই যাব। সাক্ষ্য হাসল এবারে ঠোঁট এলিয়ে। দিতির দিকে চেয়ে ফের ভ্রু নাচিয়ে প্রশ্ন করল। শিওর? 100% শিওর। সাক্ষ্য আবারও হাসল দিতির আড়ালেই। দিতির চাহনি তীক্ষ্ণ। দেখে মনে হচ্ছে আত্মবিশ্বাসে ভরপুর। এইটুকু অবলোকন করেই পা বাড়িয়ে সামনে এল সাক্ষ্য। একদম সামনে দাঁড়িয়ে বলল। শুনে খুশি হলাম। যাচ্ছেন কবে? সেকেন্ড ম্যারেজের পর। দিতি শুনল। উত্তর করল। সেকেন্ড ম্যারেজ হলে খারাপ কোথায়? ছেলেটা জোশ না বলুন? লম্বা চড়া একদম রাজপুত্রের মতোই। শুধুই প্রশংসা করল দিতি। অথচ সে ছেলেটাকে ভালোভাবে খেয়ালও করেনি। কি পড়েছে না পড়েছে এসবও দেখল না। লম্বা নাকি খাটো তাও না। তবুও করল। শুধুমাত্র সাক্ষ্যর জন্যই। সাক্ষ্য সমস্তটাই শুনল। শুনে প্রশ্ন ছুড়ল। মিসেস সাক্ষ্য এহসান অস্পষ্টভাবে এইটুকুই বুঝাতে চাচ্ছেন যে আপনি দ্বিতীয় বিয়েতে সম্মতি প্রদান করছেন তাই তো? তাই। সাক্ষর কপাল কুঁচকানো। সুন্দরী বউ সামনে থাকলে যেভাবে মুগ্ধ নজরে তাকানো উচিত তার বিন্দুমাত্রও দেখা গেল না চোখে মুখে। বরং শীতল রাগ নিয়ে কিছুটা ঝুঁকে একদম দিতির চোখে নজর রাখল। কণ্ঠে শীতল রাগ ঢেলে ভ্রু নাচিয়ে বলল। দ্বিতীয়বার বিয়ের শখ বলেই কি এভাবে শাড়ি পরে সেজেগুজে ছেলেমানুষ ভর্তি বিয়েবাড়িতে ঘুরে বেড়ানোর সাহস হয়েছে মিসেস দীতিকা তাসনিম? নো প্রবলেম। সাক্ষ্য এহসান তার ওয়াইফের সাহসকেও নিভাতে জানে। জাস্ট ওয়েট। কে ওয়াইফ? কার সাহস নিভাবেন হু? দিতির ভ্রু জোড়া কুচকানো। এই প্রশ্নটা ছুড়ে দিয়ে তাকাতেই সাক্ষ্য ভ্রু বাঁকাল। দেওয়ালের দিকে একটা হাত রেখে দিতির দিকে আরেক কদম পা বাড়াল। অতঃপর একদম কাছাকাছি দাঁড়িয়েই গম্ভীর কণ্ঠে উত্তর দিল। সম্ভবত আমার স্টুডেন্ট হয় সে। আবার হয়তো অদিতি আন্টির মেয়েও হতে পারে। শিওর জানা নেই। দিতি ভ্রু জোড়া কুচকে নীল আবারও।
অদিতি আন্টির মেয়ে তো সে নিজেই। সোজাসুজি বললে কি পাপ হতো, নাকি দিতি এই লোকের মাথায় উঠে বসত? এইটুকু ভেবেই ভ্রু কুঁচকে জানাল। স্টুডেন্ট? তাও সম্ভবত। নিজের ওয়াইফ, অথচ ভালোভাবে চিনেন না অবধি? চিক চিক। চিনে নিতে 2 সেকেন্ডও সময় লাগবে না সাক্ষ্য এহসানের। দিতি হাসল। বিদ্রূপ করে হেসে বলল। দেখা গেল যখন বুকে চিনে নিতে চাইবেন তখন বু ফুরুত হয়ে গেল। সাক্ষ্য চোখে হাসল বোধহয়, আবার চেহারা কেমন গম্ভীর ও দেখাল। এই লোকের এই এক সমস্যা। রাগ, জেদ, দুঃখ, কষ্ট কিছুই তো মুখে ফুটে না। এমন কেন মুখটা? প্রকাশ করলে কি হয় হু? দিতি বুঝার চেষ্টা করল না আর। সাক্ষ্য ঠিক তখনই ভ্রু নাচিয়ে বলল। এতটা দুঃসাহস হবে তার? রিয়েলি? আফটার অল সাক্ষ্য এহসানের নামে তুলে রাখাত। এমন ভাবনা মাথায় আনতেও তাকে শতসহস্রবার ভাবতে হবে। দিতি ভ্রু নাচাল। ফের শুধাল। সাক্ষ্য এহসান নামটা নিয়ে কি দাপট দেখাচ্ছেন? ধরে নাও তাই। তাহলে আমিও বলি। আপনার বউ টিকবে না স্যার। দেখবেন, আমি 100% শিওর যে আপনার বউ টিকবে না। ভালোই হয়েছে আপনার বুকে চেনার সুযোগ হয়নি, এমন নাক উঁচু মানুষদের চেনার সুযোগ না হওয়াটাই ভালো। আমি হাত তুলে দোয়া চাই যাতে আপনি আপনার বুকে না চিনতে পারুন। সাক্ষ্য শুনল। অতঃপর হুট করেই মাথাটা নুইয়ে আনল একদম দিতির মুখের কাছে। ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল। তাই নাকি? হ্যাঁ, তাই। সাক্ষ্য ঠোঁট বাঁকিয়ে হাসল। দিতির মুখের সামনে থেকে মুখটা একটু একটু করে গলার দিকে এগোতে এগোতেই দিতিকে একদম দেওয়ালের সাথে মিশিয়ে শুধাল। আই গেস সুযোগ না হলেও সুযোগ তৈরি করে নেওয়া উচিত আমার। রাইট? যদিও সাক্ষ্য মুখ এগোলেও যথেষ্ট দূরত্ব আছে, তবুও দিতির মনে হল যেন সাক্ষ্যর নিঃশ্বাসের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। সাক্ষ্য বোধহয় ঝুঁকে তার কাঁধেই মুখ রাখবে। দিতি এইটুকু ভেবেই মুহূর্তের মধ্যেই সাক্ষ্যকে 2 হাতে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই সাক্ষ্য সোজা হয়ে দাঁড়াল। মুখচোখ গম্ভীর রেখে উল্টোদিকে ঘুরতে ঘুরতেই গম্ভীর কণ্ঠে বলে গেল। আপনার হাতে 5 মিনিট সময় আছে মিসেস সাক্ষ্য এহসান। এর মধ্যেই গাড়িতে গিয়ে বসবেন। আরেকবার যদি দেখি কোনো ছেলের সামনে গিয়ে তাদের চক্ষু শীতল করছেন তো আপনার একদিন কি আমার একদিন দেখবেন। দিতি মুখ ভেঙ্গাল প্রায় সঙ্গে সঙ্গেই। দ্রুত পা চালিয়ে ওয়াশরুমের দরজাটা লক করতে করতেই জানাল। 5 মিনিট কি 50 মিনিট হলেও আমি যাব না। কি করবেন দেখা যাবে গু। সাক্ষ্য বোধহয় শুনল তা, তবে উত্তর এল না। দিতি ভেতর থেকে শান্তি পেল। যেটা সাক্ষ্য নিষেধ সেটা প্রয়োজনে দিতি 100 বার করবে। করবে না কেন? দিতি সাক্ষ্যর কথা মতো চলবে কেন হু? যে লোক এমন উঠতে বসতে অপমান করে তার কথা শোনার প্রশ্নই আসে না। দিতি মিনিট 2 সময় নিয়ে শাড়ি পরিষ্কার করল। কিন্তু সমস্যা হলো শাড়িটার সাদা রঙের। স্টোনগুলো চকচক করলেও তরকারির হলুদ দাগটা স্পষ্টই দেখা যাচ্ছে। দিতি কিঞ্চিত এই নিয়ে মন খারাপও করল। কত সুন্দর শাড়িটা নষ্ট করে দিল একদম। এর জন্য দিতির কি করা উচিত? কি করলে রাগ মিটবে? এইটুকু ভাবতে ভাবতেই ওয়াশরুম ছেড়ে বের হল সে। অতঃপর দিতি সাদা শাড়িতে তরকারির হলুদ দাগ নিয়ে যখন দুঃখের সাগরে ভাসল তখনই সাক্ষর গম্ভীর একরোখা স্বর ভেসে এল কানে। 2 মিনিটের মধ্যে গাড়িতে গিয়ে বসুন মিসেস দিতিকা তাসনিম। এপাশ ওপাশ পা বাড়াবেন তো সোজা তুলে নিয়ে বসিয়ে রাখব গাড়িতে। দিতি চোখ বড়বড় করে তাকাল। কপাল কুঁচকে বলল। কিডন্যাপ করবেন নাকি? করতে হলে করলাম। দিতি শ্বাস ফেলে বলল। তাই বলে একটা মেয়ে স্টুডেন্টকে? মানসম্মান থাকবে আপনার? স্টুডেন্ট যদি আমায় শুরু থেকেই স্যার নজরে দেখত তবে না হয় মানসম্মান নিয়ে ভেবে দেখতাম মিসেস সাক্ষ্য এহসান। কিন্তু স্টুডেন্ট তো নিজেই গ। দিতি মুহূর্তেই ফিরল। বলল। কি? নাথিং। এইটুক বলতে না বলতেই দেখা গেল কোথাও থেকে একটা এসে দাঁড়িয়েছে ঠিক সাক্ষরই পাশে। সাক্ষ্যকে দেখেই মুহূর্তের মধ্যে ছটফট করে বলে উঠল। আরে সাক্ষ্য ভাইয়া, তোমায় কত করে খুঁজছিলাম, অথচ তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো গো। দিতি ভ্রু কুচকায়। এ আবার কে? সাক্ষ্যকেই বা এত খোঁজাখুঁজির কি কারণ তার? এইটুকু ভাবতে ভাবতেই দেখা গেল মেয়েটা হাত বাড়াল। সাক্ষর দিকেই হাতটা বাড়িয়ে সাক্ষর হাতটা টেনে ধরে বলল। ভাইয়ার সাথর ছবি তুলব, তুমি যাবে না? চলো ছবি তুলব সাক্ষ্য ভাইয়া।
সাক্ষ্য এতটা সময় চুপ থাকলেও এবার হাত ছাড়িয়ে নিল। সৌজন্যতা দেখিয়ে বলল, তুমি যাও, ছবি তুলো মিনি। আমি পরে গিয়ে ছবি তুলব। এখন গেলে কি হবে? কিছু হবে না, কিন্তু আমি এখন ছবি তুলব না মিনি। দিতির ইচ্ছে হলো না এদের এসব কথাবার্তা শুনতে। আবার বিয়েবাড়িতে আম্মুর সাথে এত ভিড়ে দাঁড়িয়েও থাকতে ইচ্ছে হলো না। শুধু রাগ ফুস। ভেতরে ভেতরে অদৃশ্য এক রাগ তার শরীর মন জ্বালিয়ে দিল যেন। অথচ প্রকাশ করল না। একটুও না। দিতি সেদিন বাড়ি ফিরেছে একা একাই। পরদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠে ভার্সিটিতে ও গিয়েছে। কিন্তু স্বাক্ষর ক্লাস না থাকায় ওই লোকটার সাথে মুখোমুখিও হতে হয়নি আর। দিতি মনে মনে শান্তি অনুভব করেছিল, আবার একইভাবে ভার্সিটির চারপাশে চোখও বুলিয়েছে সাক্ষ্যকে দেখা যায় কি না। অবশেষে না দেখতে পেয়ে ছোটশ্বাস ফেল। খেয়াকে পড়ায় ডুবে থাকতে দেখে বিরক্তি নিয়ে বলল, কি এত পড়িস ভাই? আমারে বুঝা, একটা মানুষ ২৪ ঘণ্টা কিভাবে পড়ে? খেয়া চাইল। দিতি আর মিহু দুইজনের দিকে ফিরেই বলল, যেভাবে তোরা সারাদিন সুন্দর সুন্দর ছেলে দেখিস। মিহুই এবার জবাব দিল, সারাদিন? আমরা সারাদিন কই ছেলে দেখি? যেটুকু দেখিস ওইটুকু কি সারাদিনের থেকে কম নাকি? দিতি উত্তরে বলল, আমি তো সুন্দর সুন্দর ছেলেদের দেখতেই পাই না। ক্যাম্পাসের সব বান্দর বান্দর ছেলে, একটাও তো সুন্দর ছেলে নেই। ঠিক তখনই পেছন থেকে কিয়ান আর সাদাত এল। কিয়ানই মুখচোখ কুচকে উত্তর করল, আমরা কি তাহলে ছাগল? ভালো করে দেখ, পাবি এমন সুন্দর ছেলে। দিতি নাক মুখ কুচকাল। বমি পেল এমন ভঙ্গিতে জানাল, তোদের দুটোকেই তো গাঁজাখোর লাগছে। না না, একটা সিগারেটখোর, একটা মেয়েখোর। রাইট না? সাদাব খানিকটা দূরে বসল। কপার কুচকে উত্তর করল, মেয়েখোর হওয়ার চাইতে সিগারেটখোর হওয়া ১০০০ গুণে ভালো। কিয়ান এবারে মুখ বাঁকাল। বলল, পল্টিবাজ। জ্বরে পড়ে রইলি মেসে। আনুলকে তোরে? আর এখন এসেই পল্টি মেরে গেলি। আমি বলদ। মুহূর্তেই হাসির রোল পড়ল। খেয়া হাসতে হাসতেই সাদাবের দিকে চাইল। চোখমুখ শুকনো, চুলগুলো এলোমেলো কিছুটা। গত ৩ দিন ভার্সিটিতে আসেনি দেখেই কল দিয়েছিল ২-১ বার, অথচ কল তুলেনি। অবশ্য তুলবে না এটা খেয়া আগে থেকেই তো জানত। তবুও বেহায়ের মতো কল দেওয়ার প্রয়োজন ছিল। খেয়া ছোটশ্বাস ফেলে এই যে এখন আবারও বেহায়ের মতো প্রশ্ন করল, জ্বর কমেছে সাদ? বেশি অসুস্থ ছিলিস? ভার্সিটিতেই আসলি না? সাদাব মুখচোখ গম্ভীর করে আগের মতোই বসা। ঘড়িতে সময় দেখতে দেখতে খেয়ার প্রশ্নটা সম্পূর্ণই এড়িয়ে গিয়ে মিহুকে বলল, মিহু, তুই এমন হুলো বিড়ালের মতো বসে আছিস কেন? কথা বল। দ্বিতীয় তোর মতো পল্টি খেলতাই। ও নাকি সুন্দর ছেলর দেখেই না। এদিকে সাক্ষ্য স্যারকে পারে না চোখ দিয়ে গিলে নিতে। ঠিক ওই সময়টাতেই কিছুটা দূর দিয়ে হেঁটে যাচ্ছিল সাক্ষ্য। সাদাবের নজর পড়া মাত্রই দ্রুত বলে উঠল, আরে আরে, ওই তো সাক্ষ্য স্যার। সাদাবের গলাটা শুধু মিহুদের শোনানোর জন্য হলেও পৌঁছাল সাক্ষ্যর কানে ও। তবুও ফিরল না সাক্ষ্য। তাকাল না। নয়তো খেয়া আর দিতি ব্যতীত উপস্থিত সকলের চোখের চাহনি যে তারই উপরে তা দেখত। সাক্ষ্য দূর থেকেই শুনল, দিতি কি সাধু হয়ে গেছে ভাই? সাক্ষ্য স্যারের দিকেও ফিরে চাইল না। কি ভয়ঙ্কর ব্যাপার! এটা দিতি হতে পারেই না। দিতি ভার্সিটি থেকে ফিরল বিকালে। অতঃপর ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিবে ঠিক তখনই কল এল ফোনে। আননোন নাম্বার। দিতি বিরক্তি নিয়ে যখন কল তুলল তখনই জানানো হলো একটা পার্সেল আছে। সে যেন পার্সেলটা রিসিভ করে। অথচ দিতি অর্ডার করেনি কিছুই। কোনো কিছুর পার্সেল আসার কথাও না। দিতি ছোটশ্বাস ফেল। যখন ডেলিভারি বয়কে বারবার বলার পরও ডেলিভারি বয় জোর দিয়ে বলল এটা তারই পার্সেল, তখন দিতি হেলে দুলে গেল তা আনতে। অতঃপর আনলো। বড় আশা নিয়ে প্রাপকের নাম ঠিকানা দেখতে যেতেই দেখল কোনো এক শপের নাম। দিতি ছোটশ্বাস ফেলে আগ্রহ দমাতে না পেরে পার্সেলটা খুলেই সর্বপ্রথম পেল একটা সাদা স্টোনের কাজ করা সাদা শাড়ি। হুবহু তার শাড়িটার মতোই। একদম হুবহু একই রকম। কি আশ্চর্য! একই রকম শাড়ি কেন আসবে? কেই বা পাঠাল? এতসব ভাবতে ভাবতেই দিতির হাতে এল একটা চিরকুট।
গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।